আসসালামু আলাইকুম বিআইজিডি টং আলাপে ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগতম। যারা প্রথমবার দেখছেন তাদেরকে বিশেষ করে স্বাগতম। আর যারা রেগুলারলি দেখেন প্লিজ কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমাদের চ্যানেল। আমি বিআইজিডি থেকে মেহনাজ। আজকে বসছি আলাপ করতে প্রাইমারি স্কুল গভর্নেন্স নিয়ে। তো আমাদের দেশে আমরা জানি যে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা যতটুকু শেখার কথা, নিউমারেসি লিটারেসি বেসিক যেটা আমরা বলি, ততটুকু শেখা হয় না। আমাদের শিক্ষার মান খুবই খারাপ। এটা নিয়ে অনেক দিন ধরে অনেকে অনেক কাজ করছে, সরকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। তো কিছুদিন ধরে বিআইজিডি এবং সোয়াইস ইউনিভার্সিটি আমরা প্রাইমারি স্কুলের গভর্নেন্স নিয়ে একটু বোঝার চেষ্টা করছি যে গভর্নেন্স স্ট্রাকচারের সাথে আসলে পড়াশোনার মান উন্নয়নের কি সম্পর্ক এবং এটা ভালো করা যায় কিনা। আমাদের সাথে আজকে প্রফেসর মোশতাক খান আছেন সোয়াইস ইউনিভার্সিটি থেকে। আরও আছেন আমাদের সাথে চৌধুরী মুফাদ আহমেদ, উনি একজন এডুকেশন স্পেশালিস্ট, উনি সচিবও ছিলেন শিক্ষা অধিদপ্তরে। তো আমাদের দুইজন খুবই বিজ্ঞ দুইজন এবং অভিজ্ঞ দুইজন আছেন যারা একটু ডিটেইলে আমরা একটা আলাপ করতে পারি আজকে যে আমাদের প্রাইমারি স্কুলের গভর্নেন্স নিয়ে আমরা আসলে কি করতে পারি উন্নয়নের জন্য। একটা জিনিস যেটা আমাদের গবেষণায় আসলে আমরা কিছু কিছু জিনিস পেয়েছি। একটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে আমাদের মডেলটা খুব ভালো আছে। যেরকম আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটি এসএমসির যে কনসেপ্টটা, যে একটা কমিটি থাকবে যেখানে আমাদের কমিউনিটি মেম্বার থাকবে, গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকবে, স্কুলের হেডমাস্টার থাকবে, তারা সবাই মিলে স্কুলের গভর্নেন্সটা দেখবেন এবং ম্যানেজমেন্ট করবেন। কিন্তু এই এসএমসিটা সব জায়গায় একইভাবে কাজ করে না। আমরা গবেষণা করতে গিয়ে যেটা দেখেছি যে এক এক জায়গায় এক এক রকম। কিছু জায়গায় খুবই অ্যাক্টিভ থাকে এসএমসি, কিছু জায়গায় এমন হয় যে হেডমাস্টার একাই হয়তো সব করছেন, কমিটির কেউ মিটিংয়ে আসে না, বা লোকাল এমপি মনোনীত যে প্রার্থী যে থাকে এসএমসিতে সেই ডিসিশনগুলো নিচ্ছেন। বাকি কমিটির সবার শুধু সইগুলো বাড়ি বাড়ি যে সই নিয়ে মিটিং কাজ শেষ করে ফেলছেন। তো এই ধরনের মানে অনেক হেটারোজেনিটি, এসএমসি সব জায়গায় একরকম কাজ করে না। এবং এটা অবশ্যই আমরা দেখতে পেয়েছি, মানে হয়তো নাম্বার দিয়ে এভিডেন্স দেখাতে পারবো না, কিন্তু আমরা যে গবেষণা করেছি সেখানে দেখেছি যেখানে এসএমটি অ্যাক্টিভ থাকে সেখানে কিন্তু স্কুল ভালো চলে এবং স্কুলের বাচ্চাদের শেখাটাও ভালো হয়। তো এসএমসি আসলে কেন এক এক জায়গায় এক এক রকম, এটা কিভাবে হলো? মুফাদ আহমেদ স্যার, আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে। আমাদের শিশুরা প্রাইমারি স্কুলে যা শেখার কথা তারা শিখছে না, সেটাকে ধরেই আমরা এসএমসিতে যাই, সেটা বোধহয় ভালো হবে। কারণ তখনই আমরা বলবো যে এসএমসির আসলে এই ব্যাপারে কতটুকু কিভাবে করা সম্ভব বা কতটুকু করা সম্ভব না। যেমন আমরা নানাভাবে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, সম্প্রতিও আমরা এর উপর একটু নিবিড় কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। এবং যদি একটা কারণ খুব বড় করে এসছে, আমি খুব আশ্চর্যই হয়েছি, যেমন কি শিক্ষাকর্মী যারা আছেন বা শিক্ষকদের, এমনকি যারা ডেডিকেটেড শিক্ষক আছেন, তাদেরকে আমি যখন জিজ্ঞেস করেছি যে যদি এক নম্বর কারণ বলতে হয় যে কেন আমাদের শিশুরা শিখছে না, তখন এক নম্বর কারণ হিসেবে বেরিয়ে আসছে যে আমাদের শিক্ষকরা আন্তরিক না। এমনকি শিক্ষকদের মধ্যেই তারা বলেছেন যে শিক্ষকদের আন্তরিকতার অভাবটা আছে। সেই আন্তরিকতার অভাবটা ঘটার অনেক নানাবিধ কারণ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এটাকে একটা বিষয় তো বটেই। আরেকটা বিষয় হচ্ছে যখন স্কুলগুলোতে যেটা ঘটছে, শিক্ষক স্কুলে যাচ্ছেন এবং উনি মনে করছেন যে তার দায়িত্ব হলো সিলেবাস শেষ করা, এবং সিলেবাসগুলো এখানে খুব রিজিড আকারে থাকে। তিনি সিলেবাস শেষ করেন, আমরা অনেক টিচারকে জিজ্ঞেস করলে বলতো স্যার আমার তো সিলেবাস শেষ, এরকম অবস্থা। সিলেবাস শেষ করছেন কিন্তু বাচ্চাটাদের শিখছে না, এটা উনি দেখছেন। উনি মনে করছেন ওনার লক্ষ্যটা হলো সিলেবাস শেষ করা টাইমলি। এটার একটা মূল কারণ হলো যে একটা শিশুকে তার যে লার্নিং লেভেল আছে সেটা না ধরে তার গ্রেড ধরে ইনস্ট্রাকশনটা দেয়, যে তুমি ক্লাস 3-তে পড়ছো, তোমার এটা তোমাকে পড়তে হবে, তোমাকে ভাগ করতে হবে। কিন্তু আমি ক্লাস 3-তে পড়ছি, আমি তো বিয়োগ করতে পারি না, আমি ভাগ করব কিভাবে? তো এটা কিন্তু তার উপর আবার চাপ আছে, শিক্ষকের উপর চাপ আছে। শিক্ষার যারা সুপারভিশনে যাচ্ছেন তারা গিয়ে বলছেন আপনার এখন এই মাসে তো এই জায়গায় থাকার কথা লেসন প্ল্যান অনুযায়ী, আপনি কি এখানে আছেন?
তো তারা এটাই চেষ্টা করেন যে লেসন প্ল্যান অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি বাচ্চাদের। তো এই একটা জায়গাকে আমরা মনে করছি যে খুব ক্রুশাল। আরেকটা জিনিস খুব মিসিং, সেটা রেমেডিয়াল সাপোর্ট। আমাদের সরকারি স্কুলগুলো যদি ধরি, যারা অতি দরিদ্র শিশু আছে তারা পরিবার থেকে কোনো ধরনের সাপোর্টটা পায় না। তো এই জন্য তার জন্য একটা রেমেডিয়াল সাপোর্ট তৈরি করা উচিত। অনেকগুলি কারণ আছে, এটার মধ্যে আমি যাব না। আরেকটা বড় বিষয় হলো যে অ্যাকাউন্টেবিলিটি। শিক্ষক থেকে শুরু করে একেবারে আপনি মনে করেন মন্ত্রী পর্যন্তই যদি ধরেন, কাউকে কিন্তু অ্যাকাউন্টেবল করা হচ্ছে না। এই বাচ্চাটা যে শিখছে না তার জন্য কেউ অ্যাকাউন্টেবল হচ্ছে না। কেউ শিক্ষককেও জিজ্ঞেস করছে না, ডিজিকেও জিজ্ঞেস করছে না, সচিবকেও জিজ্ঞেস করছে না বাচ্চাগুলি কেন শিখছে না, হোয়াট ইউ আর ডুইং। তো এখন এর একটা এই যে অ্যাকাউন্টেবিলিটির একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত। এটা কিভাবে হবে আমি এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমরা মনে করছি যে এই জিনিসগুলি থাকা উচিত। এখন কথা হলো যে এসএমসির ভূমিকা। এসএমসির ক্ষেত্রে যে ভূমিকা, যেটা মুস্তাক ভাই, এর আগেও আমি ওনার একটা এরকম অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি, যেটাকে ইংরেজিতে বলে হরাইজন্টাল চেক, অর্থাৎ অনানুষ্ঠানিক কিছু চাপ সৃষ্টির মাধ্যমে স্কুলগুলোকে উন্নত করা। আসলে যে এই যে এসএমসি তৈরি হয়েছে বা পিটিএ তৈরি হয়েছে, এই কনসেপ্টগুলি কিন্তু সেই অনানুষ্ঠানিক চাপ দেওয়ার জন্যই এসছে, যে ওখানে যাতে এই বিষয়গুলি থাকে। কিন্তু পিটিএ, প্যারেন্ট টিচার অর্গানাইজেশন, অনেক জায়গায় নামে আছে, কিন্তু অধিকাংশ জায়গায় সেগুলি সক্রিয় না। বরঞ্চ আমরা এখন মনে করছি যে প্যারেন্ট টিচার অর্গানাইজেশনের তাদের স্টেক কিন্তু অনেক বেশি, কারণ তাদের বাচ্চাটা সেখানে পড়ছে। আর এসএমসি, আপনারা যে একটা রিপোর্ট করেছেন সেখানে আপনারা বলেছেন যে এর দুটো দিক আছে। এর মধ্যে অনেক সাপোর্ট পাওয়া যাচ্ছে, আবার এর কারণে নানা জটিলতাও তৈরি হচ্ছে। তো আমাদের এখন দেখতে হবে যে এই এসএমসি এখন যেভাবে আছে, সেই এসএমসিকে কি আমরা রেখে আগাতে পারবো, অথবা পিটিএ কি আমরা কোনো আরও অন্য কোনো জায়গায় নিতে পারবো, অথবা আর কোনো উপায় আছে কিনা। আমি নীতিগতভাবে এর সঙ্গে একমত হচ্ছি যে যে এই যে অনানুষ্ঠানিক চাপ যদি থাকে, সেটা অবশ্যই স্কুলের জন্য ভালো হবে। এবং আপনাদের যে ফাইন্ডিংস, সেটা কিন্তু আমাদেরও ফাইন্ডিংস। আমাদের সকল স্কুল খারাপ মনে করার কোনো কারণ নাই। 65,000 সরকারি স্কুল আছে, প্রাইমারি স্কুল 65,000 থেকে কিছু বেশি। আপনি বাংলাদেশে অসংখ্য খারাপ স্কুল পাবেন, আবার আপনি অনেক অনেক ভালো স্কুল পাবেন। অনেক ভালো এমন স্কুল আছে যেগুলোতে ভর্তি হওয়ার জন্য তদবির হয়। এর পেছনে আপনি অনেকগুলি কারণ থাকে। আপনারা এসএমসির কথা বলছেন, কিন্তু আমাদের ফাইন্ডিংস হলো যে সকল ক্ষেত্রে স্কুল ভালো হওয়ার ক্ষেত্রে এসএমসির চেয়ে আমরা যার ভূমিকাটা দেখেছি প্রধান, তিনি হলেন হেডমাস্টার। একজন হেডমাস্টার আসলে এসএমসিকে সক্রিয় করার পেছনেও কিন্তু হেডমাস্টারের ভূমিকা খুব বেশি। হেডমাস্টার সক্রিয় না হলে শুধু এসএমসি সক্রিয় হয়ে কাজ হয় না। তো এই জায়গাগুলিতে আমাদের ধরে আগাতে হবে। এখন আমরা যদি আরেকটু এই গভীরে যাই যে এই অনানুষ্ঠানিক চাপগুলি কিভাবে আসতে পারে, এবং মূলত তারা এই শিক্ষণে, অর্থাৎ লার্নিং আউটকাম ইমপ্রুভ করার ক্ষেত্রে তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, সেই আলোচনায় গেলে হয়তো আমরা এসএমসির ব্যাপার নিয়ে আরও বলতে পারি। তবে একটা কথা, জেনারেলি এখন যেরকম এসএমসির অবস্থা আমরা দেখেছি, এসএমসি থেকে কিন্তু প্রচুর অভিযোগও পাওয়া যায়। সেটা হলো যে স্লিপের টাকার যাচ্ছে এখানে। আপনারা জানেন প্রত্যেকটা স্কুলে একটা টাকা যাচ্ছে। মূলত দুটো টাকা পায় স্কুল, একটা হলো স্লিপের জন্য আর একটা হলো ক্ষুদ্র মেরামতের জন্য। এখন অনেক জায়গায় এসএমসি আছে যারা এর উপরে আরও সাপোর্ট নিয়ে আসে। আবার অধিকাংশ ক্ষেত্রে এসএমসি মনে করে যে এসএমসির চেয়ারম্যান যে ছিল, এখন অবশ্য এই
সরকার পরিবর্তনের পরে এসএমসির সেই স্ট্রাকচারটা নাই। তো আমি আগের কথা বলছি যে মনে করা হতো যে আমরা এখানে আমার একটা যে আছে জয়েন্ট সিগনেচার ফান্ড তোলার জন্য এসএমসির চেয়ার আর হেডমাস্টারের যুগ্ম স্বাক্ষর প্রয়োজন হতো। এখন এই সবাই হেডমাস্টার বলেছেন যে আমাদের তো এসএমসির চেয়ারের পেছনে ঘুরতে ঘুরতেই সময় যায়, কারণ তাকে সে সিগনেচার দিবে না। অনেক সময় সে বলে যে আমার লোককে দিয়ে কাজ না করালে সিগনেচার দিবে না। অনেক সময় তার এরকম একটা সে মনে করছে তার একটা অংশ চাই। অর্থাৎ দুর্নীতির এই যে একটা আবহ আছে, সেটা কিন্তু এসএমসির কাজগুলোকেও অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ করছে আর কি। মোস্তাক ভাই, আপনার হচ্ছে টেক অন এসএমসি। আমরা কি এই প্রশ্নটা ক্রিটিক্যাল, আমরা কি যেমন আছে সেটাকেই রাখবো, এটাকে ইমপ্রুভ করব, নাকি আপনার মনে হয় যে পুরো জিনিসটা একদম নতুন করে সাজানো দরকার? শুনেন, আমার মুফাদ ভাই যে কথাগুলো বললেন সেখান থেকেই আমি যদি আহ, শুরু করি। একটা শিক্ষা ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থার একটা গভর্নেন্স স্ট্রাকচার কেন দরকার? গভর্নেন্স বলতে আমরা কি বুঝি? গভর্নেন্স মানে হচ্ছে যে একটা যে কোনো সিস্টেমে টাকা ফ্লো করছে, আপনার অর্থ ফ্লো করছে, এবং সেটার জন্য আমরা কিছু ফল দেখতে চাই। এই ইন দিস কেস আমরা দেখতে চাই যে আমার ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বেরোচ্ছে, অন্যদিকে একদিকে টাকা ঢুকছে, আরেকদিকে শিক্ষা বেরোচ্ছে। এর মাঝখানে এই টাকাটার কিভাবে ব্যবহার হলো, কোথায় গেল, কোন ধরনের টিচারকে নিয়োগ দেওয়া হলো, সেই টিচার ক্লাসে আদৌ আসে কি না, ক্লাসে এসে সে কি মোবাইল ফোন টিপে, নাকি সে পড়ায়, নাকি সে কোনো কেয়ার নেয় তার ছাত্রছাত্রীরা কি করছে, স্লিপের টাকা কি কাজে লাগলো না বাইরে চলে গেল। এটাই হচ্ছে গভর্নেন্সের কাজ। গভর্নেন্সের কাজ হচ্ছে এটাকে পর্যবেক্ষণ করা, এবং যখন আপনার নিয়ম ভাঙার কোনো অভিযোগ বা প্রমাণ বেরোয় তার ব্যবস্থা নেওয়া। এটাই তো শাসন ব্যবস্থা। এখানে পর্যবেক্ষণ, আবার সেটার কার্যকর আপনার কিছু পদক্ষেপ নেওয়া যখন কিছু নিয়ম ভঙ্গ হয়। এখন এডুকেশনাল আউটকাম অনেক একটা সূক্ষ্ম জিনিস। এডুকেশনাল আউটকামটা কি, এটা দেখতে বুঝতে সময় লাগে। কিন্তু আমরা দেখছি যেগুলো একেবারে দৃশ্যমান অনিয়ম, সেগুলো নিয়েও কিছু করা হয় না। মানে দৃশ্যমান অনিয়ম কি হচ্ছে, যে টিচার ক্লাসে আসে না। এমনও আমরা দৃষ্টান্ত আছে, আসক্ত অবস্থায় ক্লাসে আসছে, ক্লাসে এসে সে মোবাইল নিয়ে খেলাখেলি করছে, সে ক্লাসের বাইরে গিয়ে কথা বলছে, ছাত্রকেই বলছে ক্লাস চালাও, সে বাইরে গিয়ে তার নিজের কাজ করছে। এগুলো তো দৃশ্যমান আপনার নিয়মভঙ্গ। হ্যাঁ, এটা তো কোনো কঠিন কিছু না। তারপরে হচ্ছে, আমি এই স্কুলে এনরোল করছি ছাত্রছাত্রীকে, জেনে শুনে যে সে স্কুলেই আসবে না, সেই ছাত্রছাত্রী আরও এই বেসরকারি স্কুলে গিয়ে পড়ছে। আচ্ছা, এগুলো তো দৃশ্যমান। আপনার স্লিপের টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়, এটা দৃশ্যমান। এখন কথা হচ্ছে, আমাদের একটা আনুষ্ঠানিক কাঠামো আছে, সেটা আপনার এডুকেশন অফিসার উপর থেকে দেখবে, আপনার নিচে থেকে আপনার যেটা বিভিন্ন কমিটি, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, এই সবগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলোকে পর্যবেক্ষণ করার এবং ব্যবস্থা নেওয়ার। যখন এগুলো হয়, হেড টিচারকে বলা বা এডুকেশন অফিসারকে জানানো, এর একটা ফর্মাল একটা প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়ম ভঙ্গের যে অভিযোগ বা প্রমাণকে কাজে লাগিয়ে এটা একটা ব্যবস্থা নেওয়া, এটি হচ্ছে শাসন ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, এটা কাজ করছে না কেন? এসএমসি বসে আছে, কিছু করছে না, পিটিএ বসে আছে, কিছু করছে না, হেড টিচার বসে আছে, কিছু করে, এডুকেশন অফিসারও কিছু করছে না। এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে মানুষ কখন অ্যাকশন নেয়, কেন অ্যাকশন নেয়, এবং সেটার জন্য আমাদেরকে একটু তত্ত্বে যেতে হবে গভর্নেন্স কীভাবে কাজ করে। এখন গভর্নেন্সের দুটো দিক আছে। একটা হচ্ছে একটা যেটা আনুষ্ঠানিক কাঠামো, যে আমার দায়িত্ব হচ্ছে ম্যানেজকে পর্যবেক্ষণ করা বা সে কী করছে সেটা দেখা এবং সেটার ব্যবস্থা নেওয়া। এটা হচ্ছে আমার ফর্মাল দায়িত্ব। এটাকে আমরা বলি আনুষ্ঠানিক গভর্নেন্স, বা যেটা আমাদের পরিভাষায় আমরা বলি ভার্টিক্যাল এনফোর্সমেন্ট। ভার্টিক্যাল মানে আমার একটা দায়িত্ব আছে, আপনাকে আপনার কাজ দেখা, এবং দেখে যদি আপনার কাজটা ঠিক না হয় সেটা ব্যবস্থা নেওয়া। এটা হচ্ছে আনুষ্ঠানিক।
এখন আমরা যেটা অনানুষ্ঠানিক যেটা বলছি সেটা কিন্তু ওই অর্থে অনানুষ্ঠানিক না। আমার অনানুষ্ঠানিক আমরা যেটা বলছি যে আমি যার কাজটা হচ্ছে এটা পর্যবেক্ষণ করা, আমি আমার কাজটা কেন করব? আমি তো একটা মানুষ, এটা এটা করা তো একটু কঠিন, তাই না? আমি কেন সকালবেলা উঠে আমি দেখব যে মেহনাজ কাজ করছে কি না, তারপরে দেখলাম যে মেহনাজ করছে না, বা মেহনাজ আমার বন্ধু, আমি তাকে নিয়ে কেন হইচই করব? সে করছে না তো না করুক। আমি আমার এই আনুষ্ঠানিক দায়িত্ব আমি কেন পালন করব? এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো আপনি যখন আমরা শুধু বাংলাদেশে কাজ করি না, অনেক দেশে কাজ করি এবং অনেক উন্নত দেশেও কাজ করি। উন্নত দেশের যেটা আনুষ্ঠানিক কাঠামো, আমাদের আনুষ্ঠানিক কাঠামো অনেকটা একই, আনুষ্ঠানিকতা একই। এরকমই সিস্টেম, আপনার ভার্টিক্যাল থাকবে, আপনার স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকবে, এটা এটা দুনিয়ার অনেক দেশে আপনি দেখবেন। পার্থক্যটা হচ্ছে যে যেসব দেশে এই জিনিসগুলো কাজ করে, সে হেড টিচারই হোক, আপনার স্কুল ম্যানেজমেন্ট কমিটি হোক, আপনার সরকারি যে আপনার এডুকেশন অফিসারই হোক, তারা কখন কাজ করে? যখন তাদের উপরে চাপ থাকে যে তোমরা কাজটা ঠিকভাবে না করলে তোমাদের খবর আছে। এই চাপটা কোত্থেকে আসে? আমাদের প্রশ্নটা হচ্ছে এই চাপটা কোত্থেকে আসে? এই চাপটা আসে যখন আপনার সমাজে এমন কিছু অ্যাক্টার্স আছে, এমন কিছু লোক আছে বা প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান বা যেই লোক, দুইটা জিনিস, তার নিজের স্বার্থে এটা তারাই তত্ত্বাবধান করবে যে এই লোকগুলো তার কাজ করছে কিনা, এবং সে তার ক্ষমতা আছে যদি সে কাজ না করে কিছু করার। দুইটা জিনিস দরকার আপনার, স্বার্থ আর ক্ষমতা। এখন আমি একজন অভিভাবক, আমি পিটিএতে আসি, মানে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনে আসি, বা আমি আপনার স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে আসি, আমি দেখছি যে এই টিচার আসে না, পড়ায় না, ঠিক আছে? আমার স্বার্থ কিন্তু আছে এটা কিছু করার। আমি এসএমসিতে আছি, আমার স্বার্থ আছে, হয়তো আমার ক্ষমতা নাই, আমি দেখে কিছু করতে পারছি না, আমি জানি আমি হইচই করলে কিচ্ছু হবে না। কারণ পুরা সমাজে কিন্তু এই চাপটা নাই যে এটা আমি হইচই করলে আমার পিছনে সবাই আসবে, বা সরকার আমার কথা শুনবে, বা রাজনৈতিক দল আমার কথা শুনবে। তো একটা সমস্যা হচ্ছে আমার স্বার্থ আছে কিন্তু ক্ষমতা নাই। আরেকটা সমস্যা হচ্ছে যে আমার ক্ষমতা আছে, ধরেন আমি এডুকেশন অফিসার, বা আমি স্থানীয় রাজনীতিক, বা আমি হেডমাস্টার, আমার ক্ষমতা আছে, আমি চাইলে আমি করতে পারতাম, না আমার স্বার্থ নাই। আমার স্বার্থ নাই কেন? কারণ আমাকে ওই টিচার কিছু তদবির করছে, বা তার পক্ষে কেউ তদবির করছে, বা আমি কিছু টাকা পাচ্ছি, বা আমাকে এটা করতে হলে আমি আমার আমার যেটা গোষ্ঠী আছে, আমি যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, তারা আমাকে তিরস্কার করবে। তো অর্থাৎ আমার এখানে স্বার্থ নাই, আমার ক্ষমতা আছে করার, আমার স্বার্থ নাই। এখন আমরা যেটা দেখি যে যখন এই আনুষ্ঠানিক জিনিসগুলো কাজ করে, তখন ঘটনাক্রমে এমন কিছু ব্যক্তি বা সংগঠন ওই স্থানীয় জায়গায় আছে যাদের ক্ষমতাও আছে, স্বার্থও আছে। তারা যখন অ্যাকশন নেয় বা তারা যখন কথা বলতে শুরু করে, তখন এই আনুষ্ঠানিক সিস্টেমটা কাজ করতে শুরু করে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অনেক বেশি জোর দিয়েছি আনুষ্ঠানিক সিস্টেমটা ঠিক করতে। এটার আনুষঙ্গিক যেই সামাজিক ইকোসিস্টেমটা দরকার, সেটাকে কিভাবে আমরা উৎসাহিত করব, সেটাকে কিভাবে আমরা সহায়তা করব, সেটা নিয়ে আমরা কিন্তু ভাবি নাই। এক হচ্ছে যেসব জায়গায় যারা ওই এলাকায় তাদের ক্ষমতা আছে, যেমন যেই পরিবার ওই স্কুলের জমিটা হয়তো দিয়েছিল কোনো এক সময়, তারা এখনও স্কুলের প্রতি তাদের একটা দরদ আছে, তারা এখনও স্কুলে আসে, এবং স্কুলটা একেবারেই রাজনৈতিকভাবে ক্যাপচার হয়ে যায় নাই। তো এই লোকগুলা তারা তাদের প্রভাবটা সেখানে কাজে লাগাতে পারে। তখন আমরা দেখি যে স্কুলের উপর একটা চাপ থাকে, ওইটা একটা হরিজন্টাল চেক, ওইটা একটা পার্শ্ববর্তী সমাজ থেকে একটা চাপ আসছে। হ্যাঁ, কারণ এই লোকের হয়তো কোনো আনুষ্ঠানিক কোনো ভূমিকা নাই সে স্কুলে, কিন্তু তার একটা মর্যাদা আছে, তার একটা সুনাম আছে, তার একটা দাম আছে, এবং সে এই স্কুলের জন্য তার দরদ আছে। সে যখন এসে ওই এই হেড টিচারের সঙ্গে কথা বলে, তখন কিন্তু হেড টিচারের উপর ওই চাপটা আসে যে সে তার দায়িত্ব তখন পালন করতে একটুখানি শুরু করে। আচ্ছা, এটা একটা। তারপরে হচ্ছে যে যখন আমরা দেখি যে যেসব স্কুলে অভিভাবকরা ফি দেয়, অনেক অল্প ফি হইল, বা তারা কিছু টাকা দিচ্ছে ক্লাস করার জন্য, হ্যাঁ, এটা একদিক থেকে খুব খারাপ। আমরা যারা মনে করি যে সবার স্বাস্থ্য মানে বিনামূল্যে হওয়া উচিত, এটা
নেতিবাচক জিনিস। কিন্তু এই নেতিবাচক জিনিসের একটা ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকটা হচ্ছে সে যদি 5 টাকাও দেয়, তখন ওই অভিভাবকের একটা মালিকানা চলে আসে। আমি তো টাকা দিচ্ছি, এখন আমি টাকা দিচ্ছি, আমার কথা শুনতে হবে। যে অভিভাবক টাকা দেয় না সে মনে করে এটা আমি একটা বিনা টাকায় বিনা পয়সায় একটা আমি কি বলবো, আমি একটা ত্রাণের মতন জিনিস পাচ্ছি। হ্যাঁ, সো আমি আমার এখানে কিছু বলার নাই। আসলে তো এটা তো খয়রাত না, আসলে তো ট্যাক্সের টাকায় চলছে। আমাদের সমাজে কিন্তু ওই কানেকশনটা মানুষে করে না, যেটা আমার ট্যাক্সের টাকায় চলছে আমাকে। সে যদি বিনা পয়সায় যায়, সে যাই পায় সে নিয়ে চলে আসে। কিন্তু যে সে যদি 5 টাকা দেয় তখন তার মধ্যে একটা মালিকানা চলে আসে। এটা আমরা দেখেছি আমাদের গবেষণায়, যে ওই সব জায়গায় যেখানে অভিভাবকরা চারানাও দেয় তাদের একটু ওজন। আর সেই অভিভাবক যদি আবার একটু শিক্ষিত হয়, যে তার সমাজে একটু তার মর্যাদা আছে বা তার দাম আছে, তখন আমরা আরও স্ট্রং এফেক্ট দেখি, তখন এফেক্টটা আরও বেশি শক্তিশালী হয় এবং সেই আপনার যেটা আনুষ্ঠানিক সিস্টেমগুলো কাজ করতে শুরু করে। আচ্ছা, এরকম কিছু কিছু জিনিস আমরা অলরেডি লক্ষ্য করেছি যে আপনার, তারপরে হচ্ছে যে যে হেড টিচার, তার ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। এই হেড টিচারটা কে? এখন কোনো কোনো হেড টিচার আপনি দেখবেন যে সে খুব অ্যাক্টিভ, আবার কোনো কোনো হেড টিচাররা অ্যাক্টিভ না। এটা কিন্তু আকস্মিক না। আপনি যদি তখন হেড টিচারের নেটওয়ার্কটা দেখেন, যেই হেড টিচার ধরেন একটা শিক্ষক পরিবার থেকে আসছে, তার আশেপাশে যারা আছে তারা সবাই শিক্ষক, তো তার ওই পাশের থেকে চাপটা আসে যে তুমি তো তোমার কাজটা তোমার তো ভালো হচ্ছে না। কিন্তু যেই শিক্ষক হয়েছে, পয়সা দিয়ে শিক্ষক হয়েছে বা হঠাৎ করে হয়ে গেছে, তার কিন্তু পাশের থেকে সেরকম চাপ নাই। তো এই যে পাশের চাপগুলা, যে আপনি কোন ধরনের সমাজ থেকে আসছেন, আপনার আপনার উপরে যারা চাপ দিচ্ছে তাদের কি স্বার্থ আছে, ক্ষমতা আছে আপনাকে লাইনে আনার? হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। আমি একটা টোটালি ডিফারেন্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা যখন লাইনে দাঁড়াই একটা বাসের জন্য, হ্যাঁ, এই লাইনে দাঁড়ানোটার কিন্তু পিছনে একটা আনুষ্ঠানিক কাঠামো আছে শাসনের, যে আমি যদি লাইন ভাঙি পুলিশ আসবে, সিসিটিভি ক্যামেরা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আনুষ্ঠানিক শাসন, যে লাইন যারা ভাঙবে তাকে পুলিশ ধরবে বা প্রশাসন ধরবে। কিন্তু 99% অফ দ্য টাইম মানুষের লাইনে দাঁড়ায় এই কারণে না। মানুষের লাইনে দাঁড়ায় যদি সে মনে করে যে লাইনে আগে পিছনে যারা আছে, আমি লাইন ভাঙলে তারা আমাকে ধরে নিয়ে আসবে। এটা হচ্ছে হরিজন্টাল চেক। এটা হচ্ছে যেটা অনানুষ্ঠানিক পাশ থেকে যে চাপটা আসছে। এখন আপনার পাশে যারা আছে, যারা পিছনে আছে সামনে আছে, তারা যদি দুর্বল হয়, তারা যদি আপনার থেকে অনেক বেশি দুর্বল হয়, বা তাদের যদি কোনো তাড়া না থাকে, তার কোনো স্বার্থ নাই, বা এই বাসটা না ধরলে পরের বাসটা ধরবো, তাহলে তারা আপনাকে থামাবে না। কিন্তু আপনার সামনে আর পিছনে যারা আছে তারা যদি আপনার মতোই হয়, যে আমাকেও বাস ধরতে হবে, ভাই আপনি সিরিয়ালে দাঁড়ান, আপনি আগে গেলেন কেন, এবং তার ক্ষমতা আমার ক্ষমতার মতন, তাহলে আর পুলিশ আসতে হবে না, আমি এমনিতেই লাইনে দাঁড়াবো। অর্থাৎ আপনি একটা শাসন ব্যবস্থা বুঝতে হলে আপনাকে দুটো জিনিস একসঙ্গে বুঝতে হবে। একটা হচ্ছে এই পাশ থেকে চাপগুলো কোত্থেকে আসছে, আর উপর থেকে চাপটা কি। যখন পাশ থেকে চাপটা আসে তখন উপরের চাপটা কাজ করে, যখন পাশ থেকে চাপ নাই উপরের চাপটা কাজ করে না। এটাই হচ্ছে মূল আমাদের বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে কি করা উচিত। এখন স্লিপ আমাদের আছে, এই স্লিপ আছে আমাদের, এসএমসি আছে, পিটিএ আছে, অ্যাকাউন্টেবিলিটি কমিটি আছে, অনেক রকমের কমিটি, অনেক রকমের। এগুলো থাকুক, এগুলোতে কোনো ক্ষতি নাই। আমাদের প্রশ্নটা হচ্ছে যে এগুলোকে কীভাবে কার্যকর করা যায়। এগুলো কার্যকর করার জন্য আপনি শুধু আরও টাকা ঢালবেন, আরও প্রশিক্ষণ দিবেন, এগুলো যথেষ্ট না। এগুলোকে কার্যকর করার জন্য আমাদেরকে ওই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের সমাজে যুক্তরাজ্য, ফ্রান্সে কী কাজ করে, সুইডেনে কী কাজ করে, আমরা অনেক সময় ওই অন্য মডেল নিয়ে আসি, সুইডেনে এটা কাজ করে সেজন্য এখানে, এগুলো না। আমাদেরকে নিচের থেকে বুঝতে হবে যে জিনিসগুলো অলরেডি কাজ করছে, আমাদের গবেষণা আমরা দেখছি যে এখনই অনেক কিছু কাজ করে। এগুলো আমাদের সমাজের যেই আপনার পার্শ্ববর্তী সমাজ থেকে যে চাপগুলা কাজ করছে সেগুলোকে আমাদেরকে আগে বুঝতে হবে। সেগুলোকে বুঝে আমাদেরকে ভাবতে হবে যে এটাকে যদি আমি একটু আরও কাজে লাগাতে চাই, প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি, এবং কোনটা কোথায় কাজ করে সেটা বাংলাদেশেও কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভিন্ন হতে পারে। তার মানে আমরা ওইরকম মডেল না খুঁজে আমাদেরকে সমাধান খুঁজতে হবে। এবং যে জিনিস একটা খুব মানে দূর প্রান্তের একটা
দূরের জায়গায় কাজ করে, শহরের পাশে অন্য সিস্টেম কাজ করবে, শহরের ভিতরে আরেকটা সিস্টেম কাজ করবে। যা আপনার মাদ্রাসায় কাজ করবে সে আপনার সরকারি স্কুলে বা প্রাইভেট স্কুলে কাজ করবে না। অর্থাৎ আমাদের আমরা যেই একটা খুব খারাপ অবস্থায় আছি এখন, এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে মুক্ত চিন্তা করতে হবে। আগে থেকে যে এইটা কাজ করবে বলে আমরা ওটাকে টেস্ট করব না, আমাদের আগে বুঝতে হবে কোন জিনিসগুলো কোথায় কোন পরিবেশে কাজ করছে, সেইটা অনুযায়ী সেই পরিবেশে আমাদের কিছু পরীক্ষামূলকভাবে এক্সপেরিমেন্ট করা দরকার, এবং সেই এক্সপেরিমেন্টগুলোকে আমাদের পরে স্কেল আপ করা দরকার যদি এক্সপেরিমেন্টগুলো কাজ করে। এটা ছাড়া আমার মনে হয় যে কোনো আরও ব্লু প্রিন্ট নিয়ে এসে আবার চেষ্টা করব, এটা ভুল হবে। কারণ আসলে আমাদের এখানে এটা একটা খুব কমপ্লেক্স সমাজ বাংলাদেশ। এখানে বিভিন্ন আঞ্চলিক পার্থক্য আছে, ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে, শহর আর গ্রামের মধ্যে পার্থক্য আছে। এই সবগুলোকে আমাদেরকে মাথায় রেখে খুব প্র্যাকটিক্যাল প্রায়োগিক যেগুলো কাজ করে সেই প্রায়োগিক সমাধানগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। মোশতাক ভাই, মালিকানার ব্যাপারটা শুনে মনে আসলো, আমাদের রিসার্চে আসলে আরেকটাও ইন্টারেস্টিং আমরা একটা গল্প শুনেছি বেশিরভাগ জায়গা থেকে, যে আগে একটা কমিউনিটির একটা মালিকানা ছিল অটোমেটিক্যালি প্রাইমারি স্কুলের প্রতি। সেটা আসতো ওই যে আগে যে রেজাল্ট দিত, স্ট্যান্ড করতো, যে কোনো একটা এলাকার প্রাইমারি স্কুল তার এখানে স্টুডেন্ট স্ট্যান্ড করেছে, তখন কিন্তু এলাকার সবাই ওটাকে নিয়ে খুব সম্মানিত বোধ করতো এবং তাদের একটা ওনারশিপ থাকতো। তাদের মনে হতো আমাদের স্কুল ভালো, আর সেটা ভালো করার জন্য তাদের একটা ইন্টারেস্ট ছিল কালেকটিভ। সেটাও এখন আর নাই। প্রাইমারি স্কুলটা আসলে একদম এতিম অবস্থা। স্ট্যান্ড করতো মানে সেটা ওই সমাপনী পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, আগে তো রেজাল্ট গুলো রিজনাল ন্যাশনাল একটা কম্পিটিটিভ ছিল না। প্রাইমারি তো ন্যাশনাল কখনো রিজিওনাল পর্যায়ে যায় নাই। প্রাইমারিতে ক্লাস 5-এ একটা হলো বৃত্তি আছে, বৃত্তি প্রোগ্রাম ছিল, এখন নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। আর একটা ছিল সমাপনী পরীক্ষা। আপনি কোনটার কথা বলছেন এখানে? মানে আমি স্পেসিফিক কমিউনিটির কথা আলাপটা বলছি, যে আগে তাদের একটা ছিল যে স্কুল ভালো করলে এলাকা খুশি হয়, এলাকার লোকজন। এখন স্কুল ভালো করার কোনো মাপকাঠি নাই এবং তাদেরও কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, এবং যারা অভিভাবক যেটা বললেন, তারা তো আসলে তাদের খুব একটা সে নাই। আর একটা বিষয় ইন্টারেস্টিং, সেটা হলো যে অনেক সময় বেশিরভাগ সময় অভিভাবক আসে মারা বাচ্চাদের ইয়েতে, এবং মারা যেহেতু মহিলা টিচাররা তাদের খুব একটা পাত্তা দেন না, তারাও অত এম্পাওয়ার্ড না, তারা মনে করেন টিচাররা বেশি বুঝেন। টিচাররা বলে দেয় বাচ্চা দুষ্টু, বাচ্চা পড়ে না, আপনারা পড়ান, সে তারা কথা টথা শুনে চলে আসে। অভিভাবক যে একটা তার যে একটা রোল আছে, যে সে তার টিচারকে অ্যাকাউন্টেবল করবে, সেই পাওয়ার ডাইনামিকটাই তো তাদের মধ্যে নাই, তারা তো একই লেভেলের না। তো সেই অভিভাবক তার তার তো বলার কিছু নাই। তো তাহলে কমিউনিটিও ইন্টারেস্টেড না, অভিভাবকও ইন্টারেস্টেড না এখানে আসলে। আর মুশতাক ভাই যেটা বললেন, আমরা যেটা দেখেছি যে যারা ল্যান্ড ওনার, এটা তো খুব স্পোরাডিক। কিছু জায়গায় থাকবে যে যারা বনে দিয়ে তারা জমি দিয়েছে, স্কুল করেছে এবং সেখানে তারা ইনভলভ, কিন্তু এটা তো সব জায়গায় অ্যাপ্লিকেবল না। আরেকটা জিনিস যেটা আমাদের ইন্টারেস্টিং ছিল, যে হেডমাস্টার, আমরা অনেক সময় মানে নাটক সিনেমায় দেখি হেডমাস্টার বয়স্ক একজন মুরব্বী টাইপের হলে ভালো হয়, কিন্তু এটা সবসময় ঠিক না। আমরা দেখেছি ইয়াং অনেক হেডমাস্টার আছেন যাদের একটা অ্যাসপিরেশন আছে, সে সমাজে সম্মানিত হতে চায়, সে খুব উদ্যোগ নিয়ে কাজ করে। তো হয়তো দিস ইজ সামথিং দ্যাট ক্যান বি রেপ্লিকেটেড, যে হেডমাস্টারের প্রোফাইলটা কেমন হওয়া উচিত। স্যার, আপনার যদি একটা কথা আমি প্রথম বলতে চাই, যে আমরা সবাই বলছি মৌলিক একটা তর্কের খাতিরে, যে একজন প্যারেন্ট সে তার বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে, এখন স্কুলে যে পাঠানো হলো সেই স্কুলে পড়ানোর জন্য শিক্ষক আছেন, তারা বেতন পাচ্ছেন। শিক্ষক পড়াচ্ছেন কিনা সেটা তদারকি করার জন্য কিছু লোক আছেন যারা ভার্টিক্যালি অ্যাভেলেবল। শিক্ষক যাতে ঠিকভাবে পড়াতে পারেন তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, ঠিক আছে, বিশাল কর্মযোগ্য। আপনি যদি নিজ থেকে দেখেন যে যাতে শিক্ষক পড়ায়, শিক্ষার একটা শিশু শিখতে পারে, তার জন্য কি কর্মযোগ্য হচ্ছে, উপরের দিকে আসেন, বিশাল কাজ, সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, বিদেশ যাত্রা হচ্ছে, সব কিছু। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন অভিভাবককে আবার সেটাকে দেখতে হবে কেন? আজকে অন্যান্য জায়গায় বাংলাদেশেরই অন্যান্য স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়ছে, তাদের কি অভিভাবক গিয়ে বলতে হয়? এখানে ভালো স্কুল আছে, সেখানে অভিভাবক গিয়ে আবার তাগিদ দিতে হয়? এইখানে কেন হচ্ছে? এখানে হচ্ছে কারণ বিকজ এটা এক ধরনের
কাজ করছে না সেই ভার্টিক্যাল যে চেক যেটা আছে, উল্লম্ব তদারকি যদি আমরা বলি, উল্লম্ব তদারকি বা ভার্টিক্যাল চেক, সেটাকে আনুষ্ঠানিক তদারকিটা কাজ করছে না। কাজ করছে না তাও আপনি চট করে এমনি বলতে পারবেন, এর অসংখ্য কারণ আছে। আপনি কি জানেন যে বাংলাদেশে প্রাইমারি স্কুলে যে পরিমাণ শিশু পড়ে, পৃথিবীর অন্তত 150টা দেশ আছে যে দেশের টোটাল জনসংখ্যা তার চেয়ে কম, জনসংখ্যা হ্যাঁ তার চেয়ে কম, বিশাল। এই প্রাইমারি এডুকেশন সম্পূর্ণ সেন্ট্রালাইজড। আমরা সবসময় বলে এসেছি, এখনো বলি যে পৃথিবীর সবচেয়ে বড় সম্ভবত প্রাইমারি এডুকেশন সিস্টেম বাংলাদেশের। সবচেয়ে বড় এই কারণে, কারণ অন্যান্য সব জায়গায় আপনি যদি ইন্ডিয়া ধরেন, চায়না ধরেন, ওই সকল জায়গায় এগুলি রিয়েলি ডিসেন্ট্রালাইজড, কিন্তু আমাদের পুরোটাই সেন্ট্রালাইজড। তো এইরকম একটা সিস্টেমের মধ্যে তারপরে আপনি আরও দেখবেন এটার মধ্যে সব কিছু ঘুরে ফিরে কিন্তু একটা স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার আসবে। সেই কমিটমেন্ট যদি মিসিং হয় তখনই কি হবে, নানা জায়গায় আপনার শিক্ষক নিয়োগ হচ্ছে না, অথবা যে স্টাফ আছে যারা তদারকি করবেন তাদের যেখানে 6 জন থাকার কথা 2 জন আছেন, নিয়োগ হচ্ছে না, নিয়োগ হলে যে হচ্ছে না, এর একটা ব্যুরোক্রেটিক। এখন যদি মিনিস্ট্রিকে জিজ্ঞেস করা হয়, মিনিস্ট্রি বলেন আমরা তো রিকুইজিশন দিয়ে রেখেছি পাবলিক সার্ভিস কমিশনে। পাবলিক সার্ভিস কমিশনের অসংখ্য রিকোয়েস্ট এরকম পড়ে আছে। তো এই অনেকগুলি ব্যুরোক্রেটিক ঝামেলার কথা আমি বলছি। তারপর বড় একটা বিষয় দেখেন, এই যে পলিটিক্যাল কমিটমেন্ট তার সঙ্গে যেটা জড়িত। এখন আমাদের টিচার স্টুডেন্ট রেশিও হলো 1:29 অফিসিয়ালি। আপনি কোনো জায়গায় যাবেন, গিয়ে দেখবেন সেখানে টিচার আছে, পুরা স্কুলে 2 জন টিচার। আপনি ঢাকায় দেখেন এই স্টুডেন্ট টিচার রেশিও, অনেক স্কুলে গিয়ে দেখবেন 1:3। বড় শহরগুলিতে যাবেন, প্রত্যেকটা যত শিক্ষকের পদ আছে প্রত্যেকটা পদে শিক্ষক পদায়ন আছে। অনেক জায়গায় এটাকে বলে অ্যাটাচমেন্ট, অর্থাৎ সে বেতন পাবে, চাকরি করবে অন্য জায়গায়, দূরের একটা স্কুলে, রিমোট স্কুলে, কিন্তু তার যেহেতু তদবিরের জোর আছে সে পোস্টিং পাচ্ছে জেলা শহরে একটা স্কুলে চলে এসছে। তো এগুলি হলো ওই যে, অবশ্যই এটাও আপনার সেই গভর্নেন্সের ব্যাপার। এটা গভর্নেন্স মেবি এট দি টপ, একটা ব্রডার গভর্নেন্সের ব্যাপার। তো এই অর্থে আপনার ইয়ের প্রশ্নটা এটা লিঙ্কড এই কারণে, ওই জায়গায় কাজ করছে না বলেই কিন্তু আপনার হরাইজন্টাল চেকটাকে স্ট্রং করার ব্যাপার আছে। এখন একটা প্রশ্ন হলো, হরাইজন্টাল চেকে যারা আছে তাদের স্টেক কি? মুস্তাক ভাই আগে যেটা বলেছেন, তার স্বার্থ এবং ক্ষমতা। এখন এই কথা বলতে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে যাদের এই স্বার্থ এবং ক্ষমতা আছে তারা সবাই সেটা সৎ উদ্দেশ্যে ব্যবহার করবে। এই যে এডুকেশনে যে সিস্টেমটা করছি, এটা কিন্তু এই খারাপ অবস্থা কি খালি শিক্ষায়? আপনি হেলথে যান, আপনি এগ্রিকালচারে যান, অন্য সব জায়গায়, অর্থাৎ কিন্তু এটাকেও বুঝতে হবে যে টোটাল রাজনৈতিক একটা কালচার, সেটা পুরো একটা সংস্কৃতির মধ্যে এই বিষয়গুলি আছে। ফাঁকি দিলে কিছু হবে না, ফাঁকি না দিলে কিছু হবে, ফাঁকি দিয়ে পার পাওয়া যাবে। তো এইরকম ব্যাপারগুলি কিন্তু ওই পরিস্থিতিটা তৈরি করে, এবং এটা এতই পচনটা এত গভীর যে হরাইজন্টাল চেক কতটুকু তুলতে পারবে সেটা একটা প্রশ্ন। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। ব্যাচ অনেক আগে যখন প্রাইমারিতে আমি কাজ করতাম, আমরা একই অবস্থা গিয়ে দেখলাম স্কুলগুলোতে, সেটা খুব চমৎকার এক্সপিরিয়েন্স। আমরা বাচ্চাদের পড়ার জন্য সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল বলে ছোট ছোট গল্পের বই, এগুলি অনেক চমৎকারভাবে ছাপিয়েছিলাম, সেন্ট্রালি ছাপিয়ে অনেকগুলি রঙিন গল্পের বই, এগুলি আমরা স্কুলে স্কুলে পাঠিয়েছি। বহুদিন পরে একটা স্কুলে গেছি দেখতে, ঢাকার বাইরে কোন জায়গায়, যশোর টশোর কোনো জায়গায় হবে, কি হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে ওই বইগুলি কি বাচ্চারা পছন্দ করেছে, কোথায়? হেডমাস্টার মনেই করতে পারে, স্যার কোন বই, মিনার বই না কোন বই? হেডমাস্টার তখন অনুসন্ধান করে দেখা গেল আমরা যেভাবে পাঠিয়েছিলাম সেগুলি ওই বাধা অবস্থায় হেডমাস্টারের ইয়ের মধ্যে আছে। তখনই আমি তখনই বললাম যে এখনই আমার সামনে এটা বাচ্চাদের দেন, এবং বাচ্চারা কারাকারি করে বইগুলো নিল। তো ওই সকল জায়গা থেকে আমরা দেখলাম যে উপরে যত
চেষ্টা হচ্ছে সেগুলো টিকল ডাউন করছে না, নিচে হচ্ছে না। তখন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, এটাকে আমরা বলতাম 40 উপজেলার ইন্টারভেনশন। বাছাই করে 40 উপজেলার ইয়াং, ডেডিকেট এবং অনেস্ট অফিসিয়ালদের নিয়ে, শিক্ষা অফিসারদের নিয়ে তাদেরকে আমরা বলেছিলাম যে একজন মুক্তিযোদ্ধা যেভাবে যুদ্ধে যায়, একজন ভাড়াটিয়া সৈন্য যুদ্ধ যাওয়ার আগে সে বলে আমি যুদ্ধ গেলে কি পাবো, কি অস্ত্র দিবেন, কি রসদ দিবেন, মারা গেলে কি পাবো। কিন্তু একজন মুক্তিযোদ্ধা এগুলো কিছু দেখে না, সে জানে তার যুদ্ধে যেতে হবে, তারপরে যা হবে। আমরা বলেছিলাম যে ওই স্পিরিট নিয়ে কাজ করতে হবে। এবং আমি আই এম ভেরি হ্যাপি টু রিপোর্ট যে খুবই চমৎকারভাবে আমরা তাদের মোটিভেট করতে পেরেছিলাম। তারা দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়, এবং কাজ ছিল কমিউনিটিকে ইনভলভ করা। নানাভাবে তারা কমিউনিটিকে ইনভলভ করেছেন, কমিউনিটির হেল্প নিয়ে স্কুল, হয়তো দেখা গেছে কোনো জায়গায় স্কুল বিল্ডিং হোয়াইট ওয়াশ করে দিয়েছে কমিউনিটি, কোনো জায়গায় মাঠ এবড়ো খেবড়ো ছিল সেখানে কমিউনিটি দিয়ে করে দিয়েছে, স্কুলগুলো ক্লাসরুমটা সাজিয়ে দিয়েছে নানাভাবে। আমার এখনও মনে আছে সিলেটের একটা উপজেলায়, সেটা একটা রিচ উপজেলা, একটা উপজেলায় তারা বিভিন্ন স্কুলের জন্য প্রায় 50 লক্ষ টাকা কমিউনিটির কাছ থেকে বিভিন্ন স্কুলে মিলে তুলেছিল। কিন্তু ওই কাজ করতে গিয়ে পরে আমাদের একটা রিয়েলাইজেশন হলো, হ্যাঁ অনেক ভালো কাজ হচ্ছে। আর একটা উদাহরণ এটা বলতে চাই, আমার খুব ভালো লেগেছিল। তখন স্কুলগুলো দেখতে যেতাম, বরিশাল, বগুড়ার শেরপুরে গেলাম। শেরপুরে গিয়ে ওই যে কমিউনিটিকে মোবিলাইজ করেছে, কি সাপোর্ট দিতে পারে কমিউনিটি, কিভাবে ইয়ে করতে পারে। একটা স্কুলে যে শিশুদের আকৃষ্ট করার জন্য গিয়ে দেখলাম স্কুলে বাঁশ দিয়ে তৈরি শিশুদের নানা ধরনের দোলনা, সিসো, এগুলি এই কমিউনিটি তৈরি করে দিয়েছে ল কস্ট, এবং বাচ্চারা খুবই আকৃষ্ট হচ্ছে এটার মধ্যে। আমি বললাম যে কমিউনিটিকে ইনভলভ করলে কমিউনিটি কিন্তু স্টিল দে আর রেডি টু কাম ফরওয়ার্ড। প্রবলেম হলো যে আসল জায়গা যে লার্নিং যে হচ্ছে না, এটা করার জন্য কোন ধরনের ইন্টারভেনশন দরকার। আমার প্রশ্ন এখন মোস্তাক ভাইকে, আপনার টিচার যদি আসে, আগে আমি যে কথাটা বলেছি, টিচার টাইমলি আসলো, টিচার পড়ালো, হেডমাস্টারও বললো যে হ্যাঁ যা যা করা দরকার, ক্লাস টাইমলি হলো, এটাই কিন্তু গ্যারান্টি দিচ্ছে না লার্নিংয়ের। ওই যে বললাম যে সিলেবাস শেষ হচ্ছে, সে কাগজপত্র সব ঠিক আছে, রিপোর্টগুলি সব দেখবেন ঝরঝরা, সব রিপোর্ট, তো ভেতরের জিনিসটা হলো যে যে ক্লাসরুমটাকে চেঞ্জ করা, এটাই কিন্তু আবার কমিউনিটির একটা লিমিটেশন আছে, কারণ ওখানে আপনার অন্য ধরনের ইন্টারভেনশন দরকার। এটার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা বড় প্রবলেম এখানে বলতে চাই। আপনাকে এটা আপনারা তো স্টাডিতে পেয়েছেন যে আমাদের যে টিচার এখন যারা আছেন, টিচার হিসেবে যারা জয়েন করছে, এরা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড, অনেক শিক্ষিত, ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করা। আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি যে ইঞ্জিনিয়ার, সেই কিছুদিন আগে হালুয়াঘাটে দেখলাম রুয়েট থেকে পাশ করা একটা মেয়ে ইঞ্জিনিয়ার, সে প্রাইমারি স্কুলে কাজ করছে। যে সমস্যা হলো এরা যাচ্ছে এবং বেশিরভাগ মেয়ে, এবং এরা ভালো করছে স্কুলে, যেখানে অনেক জায়গায়। সমস্যা হলো এরা কিন্তু, এটা হলো তাদের সাময়িক একটা অবস্থান, তারপরেই তারা অন্য স্কুলে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, যে করছে। কি কারণে এটা তারা আসতে পারছে? কারণ আমাদের কোনো রিকোয়ারমেন্ট নাই বিশ্বের অন্য জায়গার মতো, ইউকেতে বলেন অন্য জায়গাতে মধ্যে, যে এর আগে কোনো প্রাইমারির জন্য আগে কোনো ট্রেনিং বা সার্টিফিকেট দরকার নেই এডুকেশনের উপর। সুতরাং একজন ফ্রেশ গ্রাজুয়েট সে সাময়িকভাবে অন্য কিছু করার আগে স্কুলে চলে আসছে, এবং আমাদের অ্যাট্রিশন রেট ইজ অলসো ভেরি হাই, এই কারণে যে এটা খুব হাই। আমরা এখন রেকমেন্ড করছি প্রি সার্ভিস ট্রেনিং ইন্ট্রোডিউস করার জন্য, এবং এটা জুলাই আমাকে বলা হয়েছে জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে, যে প্রি সার্ভিস ট্রেনিংটা গ্র্যাজুয়ালি এমন হবে যে যারা এই ট্রেনিংটা নেবে তারা একটা অধিকার পাবে শিক্ষক হওয়ার, তারপরে হয়তো যারা এই ট্রেনিং ছাড়া কেউ জয়েন করতে পারবে না। তখন একটা পার্থক্য ক্লাসরুমে হবে, এই টিচার যারা আসবে এরা দে আর ডেডিকেটেড টু বিকাম এ টিচার ইন প্রাইমারি স্কুল। তারা প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার আগ্রহী লোকজন প্রাইমারি স্কুলে জয়েন করবে। এখন যারা জয়েন করছে অনেকেই আছে তারা অন্য কোনো জায়গায় পায় নাই বা যে করতে চায় না, এই জন্য আসছে। তো কাজটা নানা জায়গায় ধরে কাজ করতে হবে, এবং একই সিস্টেম কিন্তু সব জায়গায় কাজ করবে না। আপনি জমিদাতার কথা বললেন, জমিদাতা নিয়ে নানা জায়গায় সমস্যা হয়, নানা জায়গায় জমিদাতার সদস্যকে কমিটিতে ইনক্লুড করতে সমস্যা হয়, কারণ জমি যিনি দিয়েছিলেন হয়তো এই এখন যারা আছে তাদের
পিতামহ। হুম। এখন কে প্রতিনিধিত্ব করবে সেটা তারা ঠিক করতে পারে না, এরকম জিনিসও হয়। হুম। তো আগ্রহী হওয়াটা খুবই জরুরি বিষয়, তার স্বার্থ থাকা, এবং তার ওইটা আমরা কিভাবে তৈরি করব যে তার একটা ক্ষমতা, হুম। তাকে আপনি যে বলেছেন যে তার স্বার্থ থাকতে হবে এবং তার একটা জোর থাকতে হবে, এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই জোর দেওয়ার ভালো দিক আছে, আমরা যদি ধরে নেই সবাই ভালো তাহলে ভালো, হুম। খারাপ দিকটা আছে। তখন দেখা যাবে যে এটার অন্যরকম ব্যবহার। আমরা স্কুলে সবসময় একটা অভিযোগ পাই যে কমিউনিটির কারণে স্কুলের বাচ্চাকে ক্লাসে কোনো বাচ্চাকে ফেল করানো যায় না। হুম। ওটা এসে বলবে যে না উঠিয়ে দেন, আপনি যে করছেন না কেন। হুম। নানা জায়গায় বলা হয় পরীক্ষার সময় যদি ইয়ে করে। আমি একটা সেকেন্ডারি স্কুলের হেড টিচার আমাকে বলেছেন যে নকল নিয়ে আসছে, জেনে আসছে, তাদের ধরা হলে দেখা গেল যে অন্য লোকজন এসে নানা রকম ইয়ে করছে। অর্থাৎ কমিউনিটিকে স্ট্রেংথেন করবেন, আপনি ক্ষমতায়ন করবেন, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে হবে এটা যাতে অবশ্যই সৎ উদ্দেশ্যে হুম। পরিচালিত হয়। তো এই কারণে এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন দরকার। ভার্টিক্যালটাকেও আমাকে কাজ করাতে হবে, হুম। ভার্টিক্যাল যে চাপ এবং হরাইজন্টাল চাপটাকে কাজ করাতে হবে। এবং এটাকে কিভাবে আমরা যে করব, দেশের কালচারের রিস্কটা হলো যে এখানে আপনি যদি ক্ষমতা দেন সেটা যে আবার অবস্ট্রাকল হয়ে দাঁড়ায় কিনা, যে দেখা গেল স্কুল চালানোতে এখন তারা ইন্টারফেয়ার করা শুরু করছে, সেটাও একটা সেই ঝুঁকিটা রয়ে যাচ্ছে। একটা জিনিস যদি করতে হয় এখন এই মুহূর্তে, না সেই এই না, মোস্তাক ভাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, এটা একটু কাজে লাগবে, আমি সরাসরি হয়তো আমরা কাজে লাগাতেও পারবো। এই যে ভার্টিক্যাল চেক বা অনানুষ্ঠানিক চাপ বাড়াতে বলছেন, একটু আমাকে একটু কি ইন কনক্রিট টার্মস কোনো সাজেশন আপনি রাখতে পারেন যে এই বিষয়টা করা যায়? মুফাদ ভাই যে কথাগুলো বললো খুবই ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি এটা আরেকবার একটু ভেঙে বলি যে আমরা যেটাকে বলছি যে আনুষ্ঠানিক স্ট্রাকচার, এটার উপর থেকে নিচ পর্যন্ত বাংলাদেশে গলদ আছে, জায়গায় 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 গলদ আছে। এখন আমাদের গবেষণাটা একেবারে সব থেকে নিচের জায়গাটাতে হয়েছে, একেবারে প্রাইমারি স্কুলে, এবং আমরা সেখানকার যেগুলা হরিজন্টাল চেক বা পাশের থেকে চাপ, চেক অ্যান্ড ব্যালেন্স, ওগুলো নিয়ে কাজ করেছি। কিন্তু আপনি যেই স্টেজেই দেখবেন সেখানেই কিন্তু আপনাকে একটা হরিজন্টালের চেকের ব্যবস্থা আনতে হবে। কারণ হচ্ছে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমরা ইউকেতেও যদি আপনি দেখেন যে কোনো গভর্নেন্স স্ট্রাকচারের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা ফর্মাল স্ট্রাকচার আছে, এক মন্ত্রণালয় থেকে গিয়ে আপনার স্কুল পর্যন্ত। হ্যাঁ, এখন প্রত্যেকটা স্তরেই কিন্তু আপনার চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, নাহলে কিন্তু যারা আছে কেউ কিন্তু ফেরেশতা না। কোনো দেশেই সবাই আমার স্বার্থ খুব ভালো, আমি ভালো মানুষ, এরকম কিছু নাই। এখন মোস্তাক ভাই এই জায়গাটাই জিজ্ঞেস করি যে খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি। তো এখন আমরা নিচে উপর থেকে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস না করে কি শুধু নিচে অ্যাড্রেস করে পারবো কিনা? এটাই আমাদের আমাদের ইচ্ছা। কারণ আমরা নিচের থেকে উপরে যাওয়াটা অনেক বেশি সহজ। আপনি উপর থেকে নিচে আসাটা মনে হয় অনেক সহজ, কিন্তু আসলে অনেক কঠিন। কারণ আপনি উপরে বসে নিচে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলের সমস্যা কি আপনি জানেন না। আপনি একটা সমাধান দিয়ে দিলেন, কিন্তু ওখানে আসতে আসতে দেখবেন এটা কার্যকর না। কিন্তু উপর থেকে তো নিচের অ্যাক্টিভিটিসকে ইনফ্লুয়েন্স করছে, অবশ্যই করছে যেমন আসলে। পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে হ্যাঁ, পলিউশন। তো আপনি বললেন যে আমাদের অনেক টিচার অনেক ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের পুরা টিচার, শুধু টিচার না, যে প্রশাসনের সভা, এই নিয়োগ ব্যবস্থার মধ্যে একটা বড় রকমের রাজনীতিকরণ হয়েছে, এবং এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। এখানে ওই যে মেধা না কোটা, এই যে আন্দোলনটা হলো, এটা নিয়েই তো, মানে ওই কোটার নামে সব দলীয় লোক, এই লোক সেই লোক চলে আসছে। ওদের মধ্যে কারো কারো মেধা আছে অবশ্যই, কিন্তু ক্রাইটেরিয়াটা তো অনেক জটিল ছিল, তাই না? আপনি পয়সাও দিতে হতো, আবার আনুগত্য দেখাইতে হইতো। পুরো জিনিসটা একটা শুধু শিক্ষা খাতে না, পুরা আমাদের প্রশাসনে এগুলো সব ঠিক করতে হবে। কিন্তু এই যে ঠিক করা, আপনি বলবেন যে এখন পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ হবে, বা আপনি বললেন যে একটা পরীক্ষা হবে, আপনার সার্টিফিকেট পাবেন। সার্ভিস হ্যাঁ, ট্রেনিং বলছি তো শর্ত। এটা খুবই ভালো, কিন্তু এগুলোও তো আবার করাপ্টেড হইতে পারে, তাই না? কে এটা পাইলো, কে পাইলো না, কিভাবে হলো। তার মানে আপনার সব যেগুলো সমাধান করছেন,
সমাধান নির্বিশেষে আপনাকে দেখতে হবে এটা সঠিকভাবে এটা কার্যকর হচ্ছে কিনা, সেটার চেক অ্যান্ড ব্যালেন্স আপনাকে সবসময় ভাবতে হবে। যেমন ডাক্তারদের ক্ষেত্রে তো কোনো সার্টিফিকেটের কোনো সমস্যা নাই, ডাক্তার মানে ডাক্তার, সে ডাক্তার হওয়ার জন্যই সে সার্টিফিকেট নিচ্ছে। আপনি দেখেন উপজেলা হেলথ কমপ্লেক্সে কয়জন ডাক্তার আছে। সো এই যে ব্যাপারটা, আমরা তো এই এনফোর্সমেন্টটা তো করতে পারছি না। এনফোর্সমেন্টটা শুধু সার্টিফিকেশন দিয়ে হবে না। সার্টিফিকেশনটা আমি আপনার সঙ্গে আছি, মানে আমার মনে হয় না আমি এটার বিরোধিতা করব, কিন্তু আমি বলবো যে সার্টিফিকেশনটা একটা আনুষ্ঠানিক দিক। আপনি সেখানে হয়তো যারা একেবারেই টিচার হইতে চায় না তারা হয়তো এটা কষ্টটা করবে না, কিন্তু যারা সার্টিফিকেশন নিয়েছে তারাও তো ঠিকভাবে নাও পড়াইতে পারে, তাদের উৎসাহ না থাকতে পারে, তারা না যাইতে পারে। এটা তো বিশাল সমস্যা। এটার জন্য আপনার যে হরিজন্টাল চেকগুলো, সেগুলো নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। এখন কথাটা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু যুক্তরাজ্যেও কিন্তু প্রযোজ্য। আপনি লন্ডনে যদি যান, লন্ডন শহরে সরকারি যেগুলো স্কুল, কোনো সরকারি স্কুল খুবই ভালো কাজ করে, তাদের ছাত্রছাত্রীরা অক্সফোর্ড কেমব্রিজে যায়। একই শহরে সরকারি স্কুল কিছু আছে খুবই খারাপ, তাদের একেবারে নিরক্ষর প্রডিউস করতেছে ছাত্রছাত্রী। কেন? কারণ হচ্ছে বিভিন্ন কারণে ওই স্কুলগুলোর উপরে চাপ আছে ভালো করার। হয়তো তারা একটু সমৃদ্ধ এলাকায়, ওই অভিভাবকগুলা তারা একটু বেশি শিক্ষিত, তারা একটু বেশি তাদের ক্ষমতা আছে, তারা যখন গলা খুলে চিৎকার করে তখন তাদের যে যা ক্ষমতা আর ওই গরিব এলাকার স্কুলের অভিভাবকদের সেই ক্ষমতা নাই। একই তো সমস্যা। এখন এটাকে কাউন্টার করার জন্য ব্রিটিশ সরকার কি করলো? তারা বললো যে যেখানে এখন মানুষে পিছিয়ে পড়া আছে, গরিব, তাদের অবশ্যই সেই ক্ষমতা নাই। হ্যাঁ, তো তাহলে তাকে ক্ষমতাটা কিভাবে দিব? তাহলে তারা ভাবলো যে এই স্কুলগুলোকে, আমি বলছি না এটা বাংলাদেশে কাজ করবে, কিন্তু ওরা এই স্কুলগুলোকে ওই এলাকার কিছু অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করে দেওয়া এবং সেই প্রতিষ্ঠানকে বলা যে তোমাদের এটা কর্তব্য এটাকে উঠিয়ে আনা। আপনি উৎসাহিত লোককে আনবেন যার ক্ষমতা আছে। কারণ আপনার এক্সাম্পলে কি, এদের ক্ষমতা আছে কারণ তাদের একটা মান মর্যাদা আছে, তারা সরকারি ছিল, তারপরে তারা উৎসাহিত, তারপরে স্বার্থ আছে, ক্ষমতা আছে, তো মিলে যাচ্ছে। তো এখানেও একই জিনিসটা করছে তারা, এরা একটুখানি আনুষ্ঠানিকভাবে। তখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা তখন স্কুলের একটু তত্ত্বাবধান করে, আসে, কথা বলে, মানুষের একটু সাহস পায়। তখন ওই অভিভাবকরা যারা আগে চুপ থাকতো, কথা বলতো না, তারা ওদের সামনে কথা বলছে, তারা ওই কথাগুলো তখন চাপ আসছে, তখন স্কুলটা আস্তে আস্তে আস্তে, এটা তো স্লো প্রসেস, আপনি একদিনে পারবেন না। কিন্তু এই স্লো প্রসেসে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন আপনি তো বলতে পারেন না যে আমার এটা গরিব এলাকা, আমি এই অভিভাবকদের ধনী বানাই দিই, এটা তো আপনি পারবেন না। তো যেখানে সেই ক্ষমতাটা নাই, সেখানে আপনাকে সেখানে সম্পূরক একটা ক্ষমতা বের করে আনতে হবে। সেই সম্পূরক ক্ষমতা সেখানকার যদি কোনো আমাদের নানাদের সময় কী ছিল, আমার নানা নোয়াখালীর একজন খুব গরিব ফ্যামিলির এতিম ছিল। সে একটা স্কুলে গেছিল, সেই স্কুলটা সেই স্থানীয় এক জমিদারের স্কুল, দাওয়া স্কুল, সেই সময়কার, ওই সময়। তো সেই সময় জমিদাররা তার নিজের স্কুলে খুব ইন্টারেস্ট নিত। সে এতই ভালো করলো, সে প্রেসিডেন্সি কলেজে গিয়ে সে শেষ পর্যন্ত লন্ডনের ইম্পিরিয়াল কলেজে পিএইচডি করলো, মানে মুসলমান বাঙালির মানে ওয়ান অফ দ্য ফার্স্ট। ইম্পিরিয়াল কলেজে কেমিস্ট্রিতে সে পিএইচডি করছিল ওই 30-এর দশকে বা ওরকম সময়। আসছে কিন্তু একটা গ্রামের এতিম, একটা আপনার কি বলে জমিদারের স্কুল থেকে, আমি বলতেছি কথার কথা। হ্যাঁ, তো এখন আমাকে ওই যে আমাদের দেশে যে সবাই যারা একটু প্রভাবশালী, তারা হয়তো নিজের তাদের কোনো স্বার্থ নাই শিক্ষার প্রতি, কিন্তু সে তো একটা নাম চায়, সে একটা সুনাম চায় যে আমাকে এই স্কুলটা দিয়েছে আমার তত্ত্বাবধানে, এটা আমি দেখো আগে এই ছিল, এই করছি। হ্যাঁ, আমি তো ওই জমিদার যে আমার নানাকে হেল্প করছিল, সেই জমিদার হয়তো নিজে তো খুব পণ্ডিত হয়তো ছিল না, কিন্তু তার স্থানীয় তার সুনামটার ভিত্তি ছিল যে সে স্কুল করে এবং সে তখন গিয়ে এখানে স্কুলটা করত। আমার কথা হচ্ছে আমাদের এসব এক্সপেরিমেন্ট চেষ্টা করতে হবে। কোনটা কাজ করবে আমি জানি না ভাই। আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট, যেসব জায়গায় পিছিয়ে পড়া সেখানে আমাদেরকে অন্য ফোর্স, আপনি একটা খুব ভালো এক্সাম্পল দিলেন, রিটায়ার্ড অফিসারকে দিয়ে আপনি একটা উৎসাহিত করলেন কমিউনিটিকে এগুলো আমাদের চেষ্টা করতে হবে। আপনি রিটায়ার্ড, আপনি সরকারি অফিসার আনেন বা স্থানীয় কোম্পানি আনেন বা স্থানীয় যারা কিছু জমি জমার মালিক আছে তাদের আনেন, বা কমিউনিটিকে আনেন, এনজিওকে আনেন, যাকে আনেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটা এইখানে কাজ করবে, যার স্বার্থ হচ্ছে, তার অন্য স্বার্থ যাই হোক, এই ক্ষেত্রে তার স্বার্থ হচ্ছে স্কুলটাকে ভালো করা।
তার মানে না যে খুব ভালো মানুষ, সে ফেরেশতা, সে ট্যাক্স দেয় বা এগুলো না, কিন্তু এই স্কুলটা ভালো করার তার স্বার্থ আছে, এটা আমাদেরকে অ্যাসেস করতে হবে যেভাবেই হোক। এবং আমরা যদি দেশে বিদেশে দেখি কোন জিনিসগুলো কাজ করে, এগুলোই কাজ করে, এখানে কোনো জাদুর কাঠি নাই। এগুলো কাজ করে বিকজ মানুষের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসে, আমি আপনাকে চেক করতেছি, মেনাজ আমাকে চেক করতেছে, এইভাবে কিন্তু জিনিসগুলো কাজ করে। এখানে অবশ্যই পলিটিক্যাল পার্টি আনা যাবে না। আমাদের যেটা হয়েছিল যে পলিটিক্যাল পার্টিরাই আসলে সমাজের হয়ে গেছিল, যে তাদের কাছেই সব। এক্স্যাক্টলি। তো এটা কে নিশ্চিত করবে যে পলিটিক্যাল লোক এখানে আসবে না? আপনি জানেন যে প্রত্যেকটা স্কুলে বিশেষ অবস্থা প্রাইমারি সেকেন্ডারিতে অনেক খারাপ। প্রত্যেকটা এখন নাই, প্রত্যেকটা স্কুলে দেখা গেল সভাপতি যে আছে সে হলো এমপি নির্বাচিত লোক, যে লোক, এবং তারা মনে করছে যে সে স্কুলের একেবারে দণ্ডমুণ্ডের কর্তা। আপনি কি জানেন যে এই আগে নিয়ম ছিল, সেকেন্ডারির কথা আমি বলছি, যে স্কুলের টিচার নিয়োগ করতো ম্যানেজমেন্ট কমিটি, হয়তো অন্য জায়গায় তাই হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি, শুধু একটা শর্ত হলো যে তার একটা সার্টিফিকেট দরকার হতো, এনটিআরসির সার্টিফিকেট। সেই সার্টিফিকেট থাকলে এবং বিএড যদি থাকতো, একটা আমি সেকেন্ডারি স্কুলের কথা বলছি, তো সেটা এমন নিয়ম হয়ে গেল যে ম্যানেজমেন্ট কমিটিকে টাকা না দিলে কোনো সময় এই নিয়োগ হতো না। তারপরে এই জিনিসটাকে আমরা বন্ধ করেছিলাম, আমি তখন মানে সেকেন্ডারি এডুকেশন দেখি বিদেশে। এখন কিন্তু এই অভিযোগটা নাই, এখন ম্যানেজমেন্ট কমিটি কোনো স্কুলের টিচারকে সে নিয়োগ দেয় কিন্তু নির্বাচন করে না। নির্বাচন করার জন্য অন্য একটা অবজেক্টিভ সিস্টেম আমরা করেছি, যেখানে কারো কোনো থাকবে না। এবং আমরা ফিডব্যাক নানা জায়গায় যেটা পেয়েছি, যে এনটিআরসির মাধ্যমে যে সকল টিচার আমরা পাচ্ছি এদের ব্যাপারে কোনো কমপ্লেন নেই, কারণ এরা পয়সা দিয়ে আসছে না। আগে যে পয়সা দিয়ে যেটা পেত, সে তো যার কোয়ালিটি আছে সে তো পয়সা দিবে না, একদম বাজে মানের, সে হয়তো 8 লাখ 10 লাখ এরকম ছিল রেট, টাকা দিয়ে সে একটা স্কুলে পারত। তো ওই যে বললাম যে কমিউনিটি সে যখন পলিটিসাইজ হয়ে যাচ্ছে এবং করাপ্ট পলিটিক্সের শিকার হচ্ছে, তখন তাদের হাত থেকে এই যে হরাইজন্টাল চেককে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হওয়া থেকে বাঁচানোটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সেটার জন্য আপনার যেটা ভার্টিক্যাল দরকার, আপনার দুটোই দরকার। আপনি শুধু ছেড়ে দেবেন স্থানীয় রাজনীতির ক্ষমতা এইসব, আপনি বিপদে পড়বেন, কিন্তু আপনি ওইটাকে কাজে লাগাতে হবে আপনাকে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ, এবং সেটার কোনো সহজ উত্তর নাই, এবং যেটা এখানে কাজ করবে সেটা পরের গ্রামে কাজ করবে না। কিন্তু শেষ কথাটা বলতে চাই মুস্তাফা ভাই, যে হরাইজন্টাল চেকটা কাজ করে ঠিক, আমরা বলছি যে হরাইজন্টাল চেক is one of the several factors, Absolutely. not essentially the factor. অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে হরাইজন্টাল চেক একটা। কিন্তু আমরা আবার মনে করছি যে হরাইজন্টাল আরও মূল যে জায়গাটাকে এখানে আমরা এখন যেটা ফান্ডামেন্টাল লিটারেসি আর নিউমারেসির উপর জোর দিতে গিয়ে যেটা আমরা বলছি, সেটা হলো আপনার টিচার লার্নিং অ্যাপ্রোচটাকে চেঞ্জ করা। এটা চেঞ্জ না করলে আপনি হরাইজন্টালি খুব ভালো চেক দিচ্ছেন, দেখাশোনা করছেন, কিন্তু যারা এটা করার কথা দে ডু নট নো হাউ টু ডু ইট। তো সুতরাং এর একটা কম্বিনেশন দরকার, এখানে কোনো দ্বিমত নাই, এটা করতেই হবে। আমার কথা হচ্ছে আপনি যাই করেন ওটাকে আবার কার্যকর করা, বাস্তবায়ন করার জন্য আপনার একটা সামাজিক কাঠামো দরকার। এবং ওই যে যেটা আগে আমরা আলাপ করলাম, যে সেই আনুষ্ঠানিক যে চাপ বা তদারকি, তার সঙ্গে একটা অনানুষ্ঠানিক তদারকির যদি একটা মেলবন্ধন হয়, তখন এই জিনিসটা ঠিকভাবে কাজ করবে। জি, এবং সেটা আমরা অনেক উন্নত দেশে একই জিনিস দেখি, যেখানে সেটা নাই সেখানে স্কুলগুলো, হসপিটালগুলো কাজ করে না, এবং সেটাকে পূরণ করার জন্য ব্যবস্থা নিতে হয়। ওই ব্যবস্থা না নিলে আপনার এটা ঠিক হবে না। বুঝতে পারছি। থ্যাংক ইউ, একটা ভালো আলাপ হলো, আড্ডা হলো আজকে। আর আমাদের আরো অনেক গবেষণা কাজ আছে, হোপফুলি আমরা আরো অনেক এক্সপেরিমেন্ট করতে পারবো। আর আমাদের প্রাইমারি এডুকেশন সিস্টেমটা হোপফুলি এখন আশা করা যায় দিস ইজ দ্য ওয়ার্স্ট, আমরা শুধু এখন আগাবো আর উন্নতির দিকে যাব। আবার সবাইকে ধন্যবাদ। মুস্তাক ভাই থ্যাংক ইউ, মুফাত স্যার থ্যাংক ইউ আসার জন্য, আপনাদের ব্যস্ত সময় থেকে এই আলাপটা করার জন্য। হোপফুলি আমরা আরো অনেক কাজ করতে পারবো, আরো এক্সপেরিমেন্টেশন হবে, আর প্রাইমারি এডুকেশন আমাদের যে পর্যায়ে আছে এখান থেকে শুধু উন্নতির দিকে যাবে, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।